দর্শক, এটা হচ্ছে রাতারগুল। আমরা এখন আছি রাতারগুল সাম ফরেস্টে। এটা হচ্ছে সিলেটের সাদা পাথর গোলাগঞ্জ বালছড়া চা বাগান, যেটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম একটি চা বাগান। কালু পক পক পক, কালু পক পক পক। বালছড়া চা বাগান হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচাইতে প্রাচীনতম চা বাগান। ভালোই হয়েছে চা। জাফলং প্রকৃতি কন্যা নামে খ্যাত বাংলাদেশের সুপ্রাচীন পর্যটন কেন্দ্র। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি হাসান মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আমার পেজে এটাই ফার্স্ট ব্লগ ভিডিও হতে যাচ্ছে। আসলে আমরা আমাদের ভিডিওর টিমমেটরা সকলেই মিলে সিলেটে ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা বিকেলেই বের হয়েছিলাম, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে সব কিছু গোছাতে ভিডিওটা ওপেন করতে পারিনি। আমরা এখন বর্তমানে ঢাকার মধ্যে আছি। সিলেটে যাওয়ার পথে আমরা একটা গ্যাস পাম্পের এখানে দাঁড়িয়েছি। আমাদের গাড়িতে আঙ্কেল গ্যাস নিচ্ছে, ওইখানে কদুকা আছে, আর হচ্ছে আমাদের ফরিদ ভাইয়ের আব্বু, ওনার গাড়িতে আমরা যাচ্ছি, ওখানে আছে। আর এইখানে হচ্ছে আমরা নামাজের বিরতিতে আছি, পাশাপাশি মাস্টার আর হচ্ছে কালু খা, মানে ফরিদ ভাই আর শাহিন ভাই নামাজ আদায় করছেন। যদিও ভিডিওটা করতে যাচ্ছিলাম না, কিন্তু ফরিদ ভাই বারবার করে বললো যে দেখো একটা ট্যুরে যাচ্ছি, এটা স্মৃতিস্বরূপ একটা ভিডিও বানানো যায়, যেহেতু আমরা ভিডিও লাইনেরই ভিডিও করে থাকি। তো আমার মনে হয় যে এত ব্যস্ততার মাঝেও যদি হালকা একটু সময় দিয়ে একটা ব্লগ করা যায়, আমার মনে হয় খারাপ হয় না। সো আপনারা আমাদের ব্লগ ভিডিওটা অবশ্যই উপভোগ করবেন ইনশাআল্লাহ। আশা করি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যাতে আপনাদেরকে কিছুটা হলেও আমরা যেগুলো দেখেছি সেগুলো আপনাদের দেখাতে পারি বা আপনাদেরকে এনজয় দিতে পারি। সেজন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভাইদেরকে না জানিয়েই আমি ভিডিওটা করছি। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করা। যেহেতু আমরা সফরে আছি, এখন সময় 10:50, রাত 10:50, তাও ভাইয়েরা শত ব্যস্ততার মাঝে নামাজ আদায় করে নিচ্ছে। আপনারা সকলেই চেষ্টা করবেন যার যার জায়গা থেকে যে যেখানেই থাকেন না কেন অন্ততপক্ষে নামাজটা আদায় করে নেওয়ার। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু সফরে আছি, আমাদের কসর নামাজটা আমরা শেষ করলাম। শাহিন ভাই, আমি একটা ব্লগ শুরু করছি, কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা এই মাত্র নামাজটা শেষ করলাম। তো এখন আমরা যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি, যদি আল্লাহ ভালোভাবে পৌঁছায়। এই আর কি, তখন আমাদের সাথে থাকবেন, দেখবেন বিষয়টা। এই আর কালু ভাই কয়াতেছে, শাহিন কলাম। আল্লাহ পাবো। আলহামদুলিল্লাহ, মাস্টার নামাজ শেষ করেছে। মাস্টার ভাই, আপনাদের বারবার করে করছিলেন যারা ব্লগ ভিডিও করো, এটা স্মৃতি হিসাবে রাখার জন্য অবশ্যই তো শুরু করেই দিলাম। আলহামদুলিল্লাহ, যদিও রাত হয়ে গেছে, বিকালে শুরু করা উচিত ছিল। দর্শকদের কিছু কম, যাতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। দর্শক, আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো ভাই, মার্কেটিং করি আমরা এই সেলিব্রেশন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেঘনার এই মসজিদটা মানে কতটা সুন্দর। এই গ্যাস পাম্পের মসজিদটাই এতটা সুন্দর, আসলে এসে মনটা পুরো গেছে। রাখি মাস্টার অনেক সুন্দর। মাস্টার দেখেন আপনারা, এই মাস্টার হচ্ছে এক্সারসাইজ করতেন, তার কিছুদিন আগেই হচ্ছে লিগামেন্টের অপারেশন করা হয়েছে। সে মোটামুটি এখন হচ্ছে ব্যায়াম করা লাগে, মানে খুবই একটা প্যারায় রাখে, আমাদেরও প্যারায় রাখে, সেও থাকে। আবার এদের এখানে শাহিন ভাই, গামি গেছেন নাকি ওজুর পানি? না, ওদের ভাই মুখটা ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে কদু এখানে গাড়ির মধ্যে বসে ক্লান্ত হয়ে গেছে, মানে সে গাড়ির মধ্যে বসে ক্লান্ত হয়ে গেছে। ওরে বাবা, ঘুম আসতেছে মানে। কোনো অংশতে বের হওয়ার সুযোগ পাচ্ছে না, তাহলে এক জায়গাতে ডিস্টার্ব করতে চায়, কিন্তু কেন আমি তো কিছুই বুঝতে পারছি না। গাইজ, তারপরে আমরা কালু ভাইয়ের ওয়াজ শুনতে শুনতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম এবং সেখানে আমাদের সর্বপ্রথমে একটা পাম্পে আমরা নামাজের বিরতি দিলাম।
তারপর সেখানে যায় মাস্টার হোটেল বুকিং দিল এবং আমরা সেখানে চেকিং করে আমরা রাস্তায় বের হয়ে গেলাম। এখন আমরা হোটেল থেকে একটু রেস্ট করে বের হচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে, যেখানে আমরা ঘুরতে যাব। তো সর্বপ্রথম আমরা যাব পানসি রেস্টুরেন্টে। সেখানে আমরা সকালের খাবারটা খেয়ে আমরা সর্বপ্রথমে যাব সাদা পাথরের উদ্দেশ্যে। আমাদের গাড়িটা আমরা আমাদের হোটেলের সামনে পার্কিং করেছিলাম, যেটা মাজার রোড। আমরা এখান থেকে গাড়িতে করে বের হয়ে যাই এবং বের হয়ে আমরা সর্বপ্রথম চলে যাই পানসি রেস্টুরেন্টে। এবং পানসি রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা দেখতে পাই এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এসেছে এবং সকালে খুবই ভিড় ছিল। ভিড় থাকার কারণে আমাদের খিচুড়ি ভুনাটা আসতে একটু দেরি হলো। পানসি রেস্টুরেন্টের খিচুড়ি ভুনাটা অত্যন্ত ভালো মানের স্বাদ হয়ে থাকে এবং আমরা সেটাই টেস্ট করলাম। আমরা খাওয়া শেষ করে এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হব। এইখানে যদিও আমরা সাদা পাথর যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি, কিন্তু পরবর্তীতে আমরা সাদা পাথর পরিবর্তন করে আমরা রাতারগুলে যাওয়ার সিদ্ধান্ত নেই। কারণ প্রথমে রাতারগুলে গেলে আমাদের সাদা পাথর দুপুরের সময় যদি আমরা পৌঁছাতে পারি তাহলে আমাদের গোসল করতে সুবিধা হবে। সেজন্য আমরা সর্বপ্রথমে রাতারগুলে চলে যাই এবং একটা বোট ভাড়া করে নিয়ে আমরা রাতারগুলের মধ্যে ঢুকে পড়ি। দর্শক, এটা হচ্ছে রাতারগুল। আমরা এখন আছি রাতারগুল সাম ফরেস্টে। আমরা যেহেতু বর্ষা সিজন ছাড়া এখানে এসেছি, সেহেতু আমরা এখানে শুকনো দেখতে পাচ্ছি এবং আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলো বর্ষার সিজনে গলা পর্যন্ত পানি থাকে এবং অনেক সুন্দর একটি ভিউ আমাদেরকে উপভোগ করায়। কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন না, সেহেতু আমরা এটা শুকনো দেখতে পাচ্ছি। এখনও কিন্তু আমরা একটা ভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করতে পারছি। আপনারা যখনই এখানে আসবেন অবশ্যই বর্ষার সিজনে আসার চেষ্টা করবেন রাতারগুলে। তাছাড়া সিলেটে আপনি রাতারগুল ছাড়া, বর্ষার সিজন ছাড়া আপনি যখনই আসেন একটি ভিন্ন ধরনের দৃশ্য উপভোগ করবেন এবং অন্যান্য যে স্পটগুলো আছে সেগুলো অবশ্যই আগের মতোই থাকে বা হালকা একটু এভিড হয়, কিন্তু অনেকটা সুন্দর। সিলেট বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম একটি সৌন্দর্য জেলা। দর্শক, আমরা এখন রাতারগুল থেকে বের হয়ে সাদা পাথর উদ্দেশ্যে রওনা হব ভোলাগঞ্জ, এবং ওইখানে গিয়ে আমরা জুমার নামাজ আদায় করব এবং তারপরে আমরা ওখানকার দৃশ্যগুলা উপভোগ করব। তো ভাই চলেন যাওয়া যাক। তারপর আমরা রাতারগুল থেকে বের হয়ে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হই। গাইস, এতক্ষণ আমরা একটু ঘুমাচ্ছিলাম, মানে রেস্টে ছিলাম। মাস্টারের মন খারাপ, অসুবিধা নাই, তবে মন ভালো হওয়ার মতো জায়গায় নিয়ে এসেছিলাম। এই দেখেন। তারপর আমরা সাদা পাথরের উদ্দেশ্যে বের হয়ে যাই এবং ভাবি পথে যদি কোনো মসজিদ পাই সেখানে আমরা আমাদের জুমার নামাজটি আদায় করে নিব। এবং আমরা খুঁজতে খুঁজতে একটি গ্যাস পাম্পের কাছে একটি মসজিদ পেয়ে গেলাম এবং আমরা সবাই মিলে সেখানে জুমার নামাজটি আদায় করলাম। আদায় করার পরই মাস্টার আর কালু ভাই একটি ব্যাঘাত ঘটালো এবং তারা সবসময় প্রত্যেকটা স্পটে একই ধরনের কাজ করে থাকে। ভাই কোনে গেছিলেন? ভাই কোনে গেছিলেন? ভাই বাথরুমে। বাথরুমে তো বাথ হয়ে যায়। কোনটি আসলেন? মাস্টারও অনেক গেছে। ও বাথরুমে এসব ফালতু টুরে আইছে, বুঝছেন দর্শক। আমি আর কোথাও একটু ভালো আছে, আমার ঘরে এসব ফালতু খাওয়া হয়। তারপর আমরা সেখান থেকে চলে যাই সাদা পাথরের নৌকা ঘাটে এবং সেখানে গিয়ে আমরা 5 জন ছিলাম এবং আর একটা ভাইকে নিয়ে আমরা 7 জন হয়ে গেলাম। আমরা 7 জন গ্রুপ করে তারপরে আমরা সেখানে নৌকায় উঠে পড়লাম এবং সেখানে আমাদের ভাড়া দিতে হলো 800 টাকা। আমরা সেই 800 টাকা দিয়ে আমরা বোটে করে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হব। শাহিন ভাই উঠে গেল, আমাদের আঙ্কেল নৌকায় উঠে গেল। দেন আমরা এখানে যাওয়ার পথে এত সুন্দর একটি দৃশ্য উপভোগ করলাম যে আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর একটি জায়গা সিলেটের ভোলাগঞ্জের এই সাদা পাথর।
তারপর আমরা সাদা পাথরে এসে উপস্থিত হলাম। এরপরে আমরা সবাই মিলে নৌকা থেকে নেমে আমাদের স্পটের উদ্দেশ্যে বের হলাম। গাইস আমরা চলে আসছি, এই যে পাথরের মধ্যে পাথর ডেঙিয়ে কদু মধু চলে আসছে, কিন্তু মাস্টার আর কালু এখনো আসতেছে না। কি যে খারাপ লাগতেছে কোন তো এই মেজাজটাই তো খারাপ হচ্ছে। মাস্টারের সিরা লিগামেন্ট আর কালুর হলো পেট খারাপ হয়েছে, কি যে করি। এদিক কদু আমার পর খালি ডাক করছে তাড়াতাড়ি লাওয়া লাগবে শুনতেই লায়া ফেলেন লাগবে। দর্শক আমরা এখন একটা ছাতা নিলাম না কদুখা, একটা ছাতা নিয়ে আমরা এখানে বসলাম। মাস্টাররা আসুক না আসুক, আমরা দুইজন ঘুরি মিরি। কিছুদিন আগেই তার লিগামেন্টের ইনজুরি হয়েছিল এবং সেটা অপারেশন করে এসেছে। সে খুবই কষ্ট করে আমাদের সাথে ট্যুরে গিয়েছে এবং তাকে হাত ধরে আমি একটু সাহায্য করলাম। যদিও সবসময় আমাদের টিমের সবচাইতে পরিশ্রমী আমাদের ফরিদ ভাই, তারপরেও এবার একটু আমি পরিশ্রম করে তাকে এগিয়ে দিলাম। আসলে মাস্টার বিষয়টা হচ্ছে কি, আমরা দুজন তো অবিবাহিত, আমার কেউ পছন্দও করতেছে না। এখন কোনদিন হলে ভারতে এখন বিয়ে হবে নাকি ইনশাআল্লাহ, সেই আশা নিয়ে তো আসি। এনে তো আসবো বৌনি পাকবে, সেই জন্য প্র্যাকটিস করতেছি। আমার তো লিগামেন্টের সমস্যা। আস্তে আস্তে ভালো করে পারা দাও। ওকে দর্শক, এটা হচ্ছে সিলেটের সাদা পাথর ভোলাগঞ্জ। এই জায়গাটা অত্যন্ত সুন্দর। যারা সিলেট ঘুরতে আসে তারা সর্বপ্রথম এই সাদা পাথর ভোলাগঞ্জেই প্রথমে অবস্থান করে। আর একটা গোপন কথা আমি বলে দিই দর্শক আপনাদের সুবিধার্থে, এই যে এইখানে যত মানুষ এখানে মনে করেন যে এসে গোসল করতেছে, এসে বসে মনে করেন যে শুয়ে আছে, মোষের মতো জাবর কাটতেছে, ঠিক আছে। একটা গোপন কথা বলি দর্শক, সেটা হচ্ছে এইখানে যারা আসে, এইখানে যারা বসে থাকে, এখানে যারা গোসল দেয়, এখানে কিন্তু একটা গোপন কাজও হয়। সেটা হচ্ছে অনেকেই কিন্তু এই পানির মধ্যেই মুতু করে দেয়, হাগু করে দেয়। এখন সেই পানি আমরা কুলি করি, সেই পানি আমরা কিন্তু খাই। এই যে যেমন আমাদের এই মধুখা, সে কি করলো, কুলি করলো, গোসল করে খালো, এটা কিন্তু করা ঠিক না। কারণ কে কখন পানি মধ্যে মুতু করে দিয়েছে, কে কখন হাগু করে দিয়েছে, এটা কিন্তু বলা যায় না। সুতরাং সব কিন্তু পানির সাথে মিশে গেছে, সুতরাং সবার গালেই কিন্তু চলে গেছে। সুতরাং নামা পর্যন্তই মানে থাকা বেটার বলে মনে করি। যা করছো চলো, অসুবিধা নাই, আপনারা না আসবেন লাইবেন, অসুবিধা নাই। আমরা কালকে যাবো হচ্ছে মালছড়া চা বাগান, যেটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম একটি চা বাগান। এই চা বাগানে শুধুমাত্র বাংলাদেশের পর্যটক না, পুরা পৃথিবীর পর্যটক এখানে ঘুরতে আসে। শুধুমাত্র এই চা বাগানে না, এই সিলেটের সৌন্দর্য দেখতে পুরা পৃথিবীর মানুষ ঘুরতে আসে। দর্শক, আমরা এখন আস্তে আস্তে মালদেশরা চা বাগানের ভিতরে প্রবেশ করবো এবং সেখানে গিয়ে আমাদের কিছু ভিডিও শুট আছে। আমরা একটা হররের কাজ করবো, কিছু শর্টসের কাজ করবো। আমাদের ভ্রমণের গাইডের জন্য আমাদের সাথে একটা চাচাকে নিয়ে নেই। তিনি আমাদের কাছ থেকে 250 টাকা দাবি করেছিল। আমরা বললাম যে আমরা স্টুডেন্ট, সেজন্য আমরা তাকে 100 টাকা দিয়ে কোনো মতো কনভিন্স করে আমরা এখানে ঘুরতে বের হয়ে গেলাম। কালু পক পক পক, কালু পক পক পক, হরেন পক পক। ধরুন না প্লিজ। মালনিছড়া চা বাগান হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচাইতে প্রাচীনতম চা বাগান। মালনিছড়া চা বাগান হচ্ছে বাংলাদেশ তথা উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম ও সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1954 সালে লর্ড হাডসন 1500 একর জমির উপরে এই চা বাগানটি প্রতিষ্ঠিত। এই মালনিছড়া চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। এই চা বাগানের শ্রমিকরা বর্তমানে চা বাগানের উপরে ঘরবাড়ি বানিয়ে এখানে
বসবাস করে। আমরা হাঁটতে হাঁটতে দেখি চা বাগানের মধ্যে খুব সুন্দর একটি চায়ের দোকান। এখানে কদুখা আর কালুখা আগে আমাদের রেখে ঢুকে পড়েছে, তো এখন আমরা ঢুকবো আর কি, হয়তো বা চা খাবো। খুব সুন্দর একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি। চাচা বসে আছে এখানে, আমাদের অনেক সুন্দর একটি জায়গা। দেন আমরা সবাই মিলে চা খাওয়া শুরু করলাম। এখানে মাস্টার আছে, আমাদের মাস্টারের আব্বু আঙ্কেল আছে, এখানে হচ্ছে শাহিন ভাই আছে, ওই সাইডে কত আছে। কি আঙ্কেল চা খুব মোটামুটি ভালোই স্বাদ হয়েছে। সিলেটের চা স্বাদ না হলে হয় নাকি? মাস্টারের কাছে কিরকম লাগলো? চায়ের বাগান এসে তরতাজা পাতার চা খাচ্ছি, এরপর জিজ্ঞাসা যে কিরকম লাগতেছে না। না তারপরেও আর কি তিতি, এটা কোনো কথা হইলো? কালু ভাই না, চা রাজ্যে চা খাচ্ছি। আপনি তো চা খাচ্ছেন, তো জনগণ জানে মানে কিরকম লাগতেছে সেটি করছি। এক কথায় অসাধারণ। ও অমৃত, ও মাই। সবাই তো বললো কেমন লাগতেছে, কিন্তু আমি আবার চা আবার চিনি বেশি খাই, চিনি মিনি দেয় নাই এবি মনে হয় দেশে। তবে গলার যে কন্ডিশন, চা খাওয়াটা আসলেই দরকারি ছিল। এখানে যে চায়ের দোকান পাবো ভাবতেই পারি নাই, অসম্ভব সুন্দর। ভালোই হয়েছে চা। শাহিন ভাই একদমই চিনি নাই, মানে বিষয়টা কিরকম হচ্ছে, চিনি ছাড়া মাল ছাড়া। চা বাগানে এসে চা খাওয়ার জন্য চিনি দেখি করবো, চালাই কেমন। আমরা এখানে এসে যে চাচার সাথে কথা বলছি, চাচা এটা আমার মাস্টার তো অবিবাহিত, মানে সিঙ্গেল মানুষ, তার জন্য একটা মেয়ে দেখবি করলাম। আপনার অনেক একটা ভালো মেয়েটা আছে নাকি? দেখতে হবে না, একটু দেখেন যদি ভালো হয়, পায়ের রগ মগ কাটা থাকলে সিরা থাকলে অসুবিধা নাই, ভালোই হবে বুঝছেন। দেখেন একটা ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে, আর আমার জন্য যেরকম সেরকম এখন অলি হয়, অসুবিধা নেই। বাঙাচুরি এখন অলি হয়। কয় কি ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। আমি একটা পাগল মানুষ, পাবনাতে বাড়ি। তোমার এখানে আসলে আপনার শুধু চায়ের বাগানই না, এখানে সাপের মতো দেখতে বড় বড় কেঁচোও দেখতে পাবেন, যেটা আমাদের কালু ভাই দেখে এখন আবার উঁচু করছে। অনেকটা সাপের মতো। আমার ভয়ও পায়। এত বড় কেঁচো আমার লাইফে আমি তখন দেখি নাই, আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম, বিশাল বড়, মানে অনেকটা সাপের মতোই মনে হয়। দর্শক আমরা এখন আছি জাফলংয়ে, এবং এইখানে এখন যে ভিউটা পাওয়া যাচ্ছে, এই ভিউটা এর আগে আমি এসে এত সুন্দর ভিউটা পাইছিলাম না, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে এসে একটা আইসক্রিমের দেখা পেলাম, সেটা হচ্ছে কি জানো কালু ভাই, গোল্লা আইসক্রিম না? এই গোল্লা আইসক্রিমটা আসলে একটা ইউনিক আইসক্রিম হতে পারে, এটা আমরা এর আগে কখনো খাই নাই, সেজন্য আমরা এটা খাওয়ার ট্রাই করব, দেখি যে আসলে কেমন টেস্ট হয়। খাওয়ার চেষ্টা করছে যে এটা আসলে কিভাবে খায়। মাস্টার একটু রিভিউ দেন।
শাহিন ভাই রিভিউ দেন। কদুর কাছে কিছুই ভালো লাগে না। মিষ্টি আছে জুস, টক ঝাল মিষ্টি অসম্ভব সুন্দর আইসক্রিম। জাফলং প্রকৃতিকন্যা নামে খ্যাত বাংলাদেশের সুপ্রাচীন পর্যটন কেন্দ্র। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি অহংকারের নাম জাফলং। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব মাত্র 62 কিলোমিটার। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে জৈন্তা খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং। এখানে পাহাড় আর নদীর অপূর্ব মিলন মেলা। তাই বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন শিল্প অথবা সম্পদ হিসেবে পরিচিত। তারপর আমরা আমাদের একটি নৌকা ভাড়া করে নেই খাসিয়াপল্লী এবং মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য। সেখান থেকে আমরা 500 টাকা ভাড়া দিয়ে মায়াবী ঝর্ণা আর খাসিয়াপল্লীর উদ্দেশ্যে রওনা হই। আমরা এখন খাসিয়াপল্লী যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ছি। আমরা আসলে যেহেতু জাফলংয়ে আসছি, খাসিয়াপল্লীতে না গেলে আমার মনে হয় না। এর আগে আসছিলাম, টায়ার্ড থাকার কারণে যাইতে পারি নাই। এবার ইনশাল্লাহ সেখানকার দৃশ্যটা ইনশাল্লাহ এখানে। নালাটি পাথরের থাকায় আমরা স্পষ্ট পাথরগুলো পানির উপর থেকেই দেখতে পাচ্ছিলাম। খুবই স্বচ্ছ এই পানি এবং আমাদের পাশ দিয়ে যে পাহাড়টি বয়ে গেছে অত্যন্ত সুন্দর একটি পাথরের পাহাড় এবং সেই পাহাড়ের গা ঘেঁষেই রয়েছে মায়াবী ঝর্ণা। আরও রয়েছে ঝুলন্ত ব্রিজ, যেটা জাফলংয়ের অন্যতম একটি আকর্ষণ। এটা ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। আমরা এখন খাসিয়াপল্লীতে এসে নামলাম। আমরা একটা রিজার্ভ করে একটা নৌকা নিয়েছি। সেই নৌকা থেকে আমরা নেমে এখন যাব হচ্ছে এখানে নাকি একটা ঝর্ণা আছে, যদিও নামটা জানি না, আগে দেখি যে ঝর্ণাটা কীরকম। তো মাঝি ভাই বললো যে ঝর্ণা আছে কিন্তু পানি কম। দেখা যাক, যাই ঘুরি। আমরা যেহেতু বর্ষার সিজনে আসি না, এই ঝর্ণা না পাওয়াটাই সবচাইতে স্বাভাবিক। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, আর এটা হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়াটা যদিও একটু উপরে, আমরা এখনও বাংলাদেশের মধ্যে অবস্থান করছি, এটা বাংলাদেশেরই অংশ, কিন্তু ইন্ডিয়া একটু উপরে। আমরা এখন ইন্ডিয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এবং সেই ঝর্ণাটা কীরকম দেখা যায় সেটা উপভোগ করব। দর্শক, আমরা এখন মায়াবী ঝর্ণায় পৌঁছেছি। আমাদের মধুখা ক্যামেরাম্যান আছে, আমি স্পটম্যান আছি। স্পটম্যান। এই ঝর্ণাটার নাম অনেকে ভালোবেসে এই ঝর্ণাকে মায়াবী ঝর্ণা বলে ডেকে থাকে। চলুন আপনাদেরকে দেখানো যায়। যদিও মাঝি ভাই বলেছিল যে আসলে ঝর্ণা এখন পানি নাই, একটু একটু পড়ছে। ওই যে ওইখানে দেখা যাচ্ছে যে হালকা পানি পড়ছে। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে পাথরগুলা দেখা যাচ্ছে, আমরা এখন এই পাথর অতিক্রম করে আমরা উপরে ওঠার চেষ্টা করব এবং এখানে যাই আমাদের একটা ভিডিও শট আছে, সেটা নেওয়ার চেষ্টা করব।
Guys, আমরা পাথর বেয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা খুবই একটু টাফ। যদি ভুলবশত পা এক জায়গা থেকে অন্য জায়গায় পরে আপনারা দেখেন যে কতটা উঁচু নিচু ওই যে কদুকা যাচ্ছে, তাহলে অবস্থা খুবই ভয়ানক হতে পারে। আমরা দেখে দেখে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এখানে যদি ঝর্ণা থাকতো তাহলে আরো বেটার দেখা যেত। অনেক সুন্দর একটি জায়গা। আমরা সিজনে আসতে পারি না, জন্য বেশি সৌন্দর্য উপভোগ করতে পারছি না। আমাদের শাহিন ভাই আসতে খুবই কষ্ট হচ্ছে। ওই সাইডে এই যে কদুখা বের হয়ে গেছে, কিন্তু মাস্টার একটু দেরি হচ্ছে, কারণ মাস্টারের লিগামেন্ট ইনজুরি। এই যে মাস্টার আসছে, সেটাই তো। তারপর আমরা আমাদের ভিডিওটা উপর থেকে শেষ করে নিচে নেমে আসছিলাম, এবং তখন আমি মাস্টারকে বলতে লাগলাম যে আপনি জীবনেও এখানে উপরে উঠতে পারবেন না, কারণ আপনার ইনজুরি, এখানে ওঠা খুবই কষ্টসাধ্য। ফরিদ ভাই এখানে উঠতে একদমই হাঁপায় গেছে, অবস্থা খুবই ডেঞ্জারাস। আর এখন লিগামেন্ট অপারেশনের 2 মাসের মাথায় এরকম মানে অ্যাডভেঞ্চার করা কিংবা পাহাড় বেয়ে ওঠা খুবই রিস্ক আমার জন্য। তারপরেও এই উপভোগটা মিস না করার জন্য রিস্কটা নিয়েছি। যাই হোক, দেখা যাক এখন ভালোভাবে নামতে পারে কেন। যদি এই ভিডিওর পরে আমাকে অন্য অবস্থা দেখেন তাহলে পর্যন্ত আমি দুর্ঘটনা ঘটাইছি। সুস্থভাবে নামি তো আলহামদুলিল্লাহ। চলো, অসুবিধা নাই, সন্ধ্যা গণায় আসতেছে, আমাদের আগে আগে নামা লাগবে। তো ভাই যান, নামি পড়েন আস্তে আস্তে। আমি আপনাকে নিচে নামো আগে। ভিউ সুন্দর। মাস্টার এখানে যাওয়ার চেষ্টা করছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা আমাদের যেখানে গাড়ি রাখছি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। পাহাড়গুলো এখন আরো একটু অন্যরকম সৌন্দর্য ধারণ করেছে। গাইস, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখনো জাফলং এ অবস্থান করছি। এখন আমরা এখান থেকে কিসে যাব? এই আগুন পাহাড়ে যাব। এখন আমরা এখান থেকে আগুন পাহাড়ে যাব এবং সেখানে আমরা একটা ভিডিও করার চেষ্টা করব। দর্শক, সিলেট আসছি আর 7 রঙের চা না খেলে হয় নাকি? সেজন্য এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটা দোকান পেলাম। এখানে আমরা 7 রঙের চাটা খেয়ে টেস্ট করবো, আসলে দেখি এটা কেমন, আসলে 7টা রং হয় কিনা। মাস্টার আর কালু আগে আগে এসে বসে আছে। আমরা দেখে নিলাম। আমাদের চা আসা দেখে কদু আর মাস্টার গুনতে লেগে গেল যে আসলে 7টা কালার আছে কিনা। তো তারা বললো যে পানি সহ 7টা। আসলে কিভাবে এটা 7 রং আলাদা আলাদা থাকে, এটা আসলে সত্যি ভাববার বিষয়। তারপর আমরা চাটি শেষ করে হোটেলে ফিরে যাই, এবং আমরা সেই রাত্রি হোটেলে থেকে সকালে আমরা বাড়ির পথে রওনা হই। এবং বাড়ির পথে রওনা হওয়ার সময় আমাদের সাথে কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারিনি, বা ভিডিও ধারণ করার মতো সময় তখন আমাদের হাতে ছিল না। আমরা সবাই ক্লান্ত থাকায় আমরা আমাদের পরবর্তীতে ভিডিও শর্টগুলো আছে সেগুলো সম্পূর্ণ নিতে পারিনি।
তারপরে আমরা আমাদের পথে চলতে থাকি। এই পর্যন্তই ছিল আমাদের ব্লগ ভিডিওটি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ভিডিওর মধ্যে ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।